আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কি অবস্থা? আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। অনেক দূর চলে আসছি, অনেক দূর। আজকে অনেক কঠিন কঠিন টপিক পড়তে হবে। আচ্ছা, তো এই ক্লাসের আরো একটু এক্সট্রা পার্ট তোমরা পাবা, সেটা আমরা পরের ক্লাসে দেখাবো। কিছু ইমুলেটর ইউজ করে, কিছু সিমুলেটর ইউজ করা আর কি। আচ্ছা, তো আজকে কি পড়তে হবে? আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ রিলেটিভ অ্যাটমিক মাস, কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী, মানে কোয়ান্টাম সংখ্যা সোজা কথা আর কি। চলো, আপেক্ষিক পারমাণবিক ভর কি মনে হয় জিনিসটা কি? কারো একজনের সাপেক্ষে চিন্তা করব, তাই না? মনে আছে আপেক্ষিক মানে কি বলছিলাম? কারো একজনের সাপেক্ষে চিন্তা করা। তো ধরো তোমাদের ক্লাসে অনেকজন আছে, ওই সে আবুল বাবুল কাবুলের উদাহরণ। তাদের মধ্যে যে কোনো একজনকে আমরা এক্সাম্পল হিসাবে নিব, স্ট্যান্ডার্ড হিসাবে নিব, তাকে নিয়ে তার সাপেক্ষে বাকি সবাইকে মাপবো। তো আবুল বাবুল কাবুলের মধ্যে কাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে নিলে সুবিধা হয়? মনে করে দেখো তো, কাকে স্ট্যান্ডার্ড হিসাবে নিলে সবচেয়ে সুবিধা হয়? আবুলকে। তো এখন আমরা ওই কাজটাই করব, যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করব। তো সবচেয়ে ছোট যে পরমাণুটা আছে, সবচেয়ে ছোট বলতে সবচেয়ে হালকা, তাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে নিলে ভালো হবে। তো সেই সবচেয়ে হালকা পরমাণুটা কে বলো তো? সবচেয়ে হালকা পরমাণুটা কে? পরমাণু, পরমাণু আবুল বললে হবে না, হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা। হাইড্রোজেনের কোন আইসোটোপটাকে নিব বলো তো? হাইড্রোজেনের 3টা আইসোটোপ। H1, মানে 7টা আছে, প্রাকৃতিক ভাবে পাওয়া যায় 3টা। তো H1, H2, H3, এই 3টার মধ্যে কোনটাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিলে ভালো হয়? সবচেয়ে হালকা কোনটা? H1, যেটা অর্থাৎ যার ভর সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ প্রোটন সংখ্যাও একটা, কোনো নিউট্রন সংখ্যা নাই, ভর সংখ্যাও 1। এই জন্য দেখো কি করছে, কোন একটি মৌলের পরমাণুর ভরকে, কোন একটি মৌলের পরমাণুর ভরকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে তার সাপেক্ষে বিভিন্ন মৌলের প্রতিটি পরমাণু কত গুণ ভারী, কত গুণ ভারী, এটা একটা গুণক রাশি, বুঝছো? তা নির্ণয় করা হয়। একেই দ্বিতীয়োক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। দ্বিতীয়োক্ত মানে সেকেন্ড যে মৌলটার কথা বলা হয়েছে, একজনকে স্ট্যান্ডার্ড হিসাবে নিয়ে আরেকজনের ভর মাপতেছি আমরা, এটাকে বলবো তার আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝতে পারছো? তো এখন 3টা স্কেল এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ধরো কোনো কারণে আমাদের ক্লাসে কে কে ছিল? আবুল ছিল, বাবুল ছিল, কাবুল ছিল, ডাবুল ছিল, ইবুল ছিল, হ্যাঁ, ফবুল ছিল, মেলাজন ছিল। তো প্রথমে আমরা ডিসাইড করছিলাম যে আবুলের সাপেক্ষে আমরা এইগুলো হিসাব করব। পরে কোনো এক সময় দেখা গেল যে আবুল বেটা ফাজিল, আবুল তারই মতো আরেকজনের সাথে মিশে থাকে, এ বন্ড এ এরকম গঠন করে থাকে, তাদের মধ্যে আবুলকে বাইট করে নেওয়াটা খুব কষ্ট। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, চল তো ভাই ডাবুলকে নেই, ডাবুলকে সহজে ক্লাসে পাওয়া যায়, সবসময় আসে আসে। তো এরকম আর কি। এখন যদি এমন হয়ে থাকে, তোরা একটু বোঝ, এখন যদি এমন হয়ে থাকে যে আবুলের ভর ছিল তো আসলে 5 কেজি, তো ডাবুলের ভর ছিল হচ্ছে 10 কেজি। এখন বলতো, আগেকার স্ট্যান্ডার্ড ছিল আমাদের আবুল, আবুলের সাপেক্ষে সবাইকে মাপতাম। এখন যে স্ট্যান্ডার্ডটা হয়ে গেল ডাবুল, ডাবল, ডাবুল যাই হোক। So, আগে যদি আমরা আবুলের সাপেক্ষে মেপে থাকি, এখনো কি ডাবুলের সাপেক্ষে মাপতে পারবো? তাহলে আগের ডেটাগুলো কি চেঞ্জ হয়ে যাবে না? যেমন ধর, বাবুলের ভর ছিল অ্যাকচুয়ালি কত? 15 কেজি। তো আবুলের সাপেক্ষে যদি বাবুলকে মাপতাম, তাহলে তার আপেক্ষিক ভর হইতো কত? 3। এখন ডাবুলের সাপেক্ষে যদি মাপি, তাহলে তো 3 হবে না, হবে 1.5। আমার কথা কি বুঝছো? 1.5 আসবে। এখন ঘটনা হচ্ছে, তাহলে ডাবুলের পুরো ভরটাকে স্ট্যান্ডার্ড হিসাবে নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে বলো তো? ডাবুলের যে ভর, সেই ভরের কত অংশ নিতে হবে বলো? কত অংশ নিতে হবে? ডাবুলের ভরের কত অংশ নিতে হবে? হাফ নিতে হবে। কারণ ডাবুলের ভর ছিল আবুলের ভরের দ্বিগুণ। সো ডাবুলের অর্ধেক ভরটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে নিব। ডাবুল ক্লাসে আসে, আবুল ক্লাসে আসে না। তোরা কি বুঝছস আমার কথা? বজি নাই, বজি, BOJI, বজি। বজি নাই যেহেতু বলছে, তাহলে আমার আরেকবার বলতে হবে। আবারও বলছি, আমরা আগে আবুলের সাপেক্ষে কয়েকজনকে ভর মেপে ফেলছিলাম, এখন মাপতে চাচ্ছি ডাবুলের সাপেক্ষে। বা ডাবুলের ভর কি? আবুলের ভরের দ্বিগুণ। তাহলে ডাবুলের পুরো ভরটাকে নেওয়া যাবে না, ডাবুলের ভরের কি নিতে হবে বলতো? অর্ধেক নিতে হবে। বোগেসো, বজি নাই, বজি, ওরে বাবুজি, বজি নাই, বজি। বলতে পারছো বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা? বগি নাই, বজি নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো,
তাহলে সেই বিজ্ঞানীরা কি কি স্কেল নিয়ে কাজ করছেন? সবার আগে নিছেন কোনটা? হাইড্রোজেন স্কেল, তারপরে নিছেন অক্সিজেন স্কেল, তারপরে চেঞ্জ করে আসছেন এখন কার্বন স্কেল। এই তিনটা স্কেল আছে। এই স্কেলগুলোর কথা আমরা ছোটবেলায় ক্লাস 9-10-এ পড়ছি, এখনকার বইতে আর নাই, এখনকার 9-10-এর বইতেও নাই, ইন্টারমিডিয়েটের বইতেও নাই। আমার কথা কি বুঝছো? সো ওই জিনিসটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আসো হাইড্রোজেন স্কেল। তাহলে কি হবে? মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করবা? উপরে থাকবে মৌলের এক পিস পরমাণুর ভর, কোন একটা মৌলের একটা পরমাণুর ভর এক পাশে। অর্থাৎ তুমি কি করবা? এই পাশে তুমি একটা, ধরো বাটখারা আছে, বাটখারার এই পাশে আর একটা আছে, এই দুইটাকে কানেক্ট করতে হবে আমাদের। সেই পুরাতন উদাহরণ, এই যে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে কি হবে? এই যে, ও এটাকে একটু উল্টাই দিলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, সো এই যে দেখো, সুন্দর একটা বাটখারা হয়ে গেল। এইখানে তুমি কোন একটা মৌলের একটা পরমাণুর ভর রাখবা। ধরো সোডিয়ামকে রাখছো, সোডিয়ামের একটা পরমাণু, সোডিয়াম, সোডিয়াম এর একটি পরমাণু এই এই পাশে রাখবা। আর ওই পাশে কি থাকবে? তাহলে ওই পাশে রাখবা সে স্ট্যান্ডার্ড ভরটাকে। আমার কথা কি বুঝছো? ওই পাশে তাহলে কাকে রাখবো আমরা? হাইড্রোজেন পরমাণুকে রাখবো। হাইড্রোজেনের কোনটাকে রাখছি? নরমাল পরমাণুটাকে রাখছি, অর্থাৎ H1। তাহলে H1 এর কয়টা পরমাণু? একটি পরমাণু, এটাকে রাখবো। রাখার পরে বলতো এরকম কয়টা রাখা লাগবে? এরকম মানে ব্যালেন্স হওয়ার জন্য এরকম কয়টা রাখা লাগবে? 1833, 1883, 1836, 11টা না, এরকম দেখা যাবে 23টা রাখা লাগছে। কারণ সোডিয়াম পরমাণু অনেক ভারী, তো 23টা রাখা লাগবে না? ভেবে দেখো। কারণটা হচ্ছে, একটু ভাবো, হাইড্রোজেনের একটা পরমাণু রাখছো মানে কি জানো? তুমি আসলে একটা প্রোটন রাখছো। তো প্রোটনের ভর আর নিউট্রনের ভর তো অলমোস্ট সমান। তাহলে সোডিয়ামের একটা পরমাণু যদি এক পাশে রাখো, সোডিয়াম পরমাণুতে কি আছে? 11টা প্রোটন আছে আর 12টা কিন্তু নিউট্রন। তাহলে কি হবে? এই পাশে তোমার হাইড্রোজেন পরমাণু রাখা লাগবে হচ্ছে 23টা। বুঝছো? এই কারণে সোডিয়ামের পারমাণবিক ভর, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর, সংক্ষেপে আমরা বলি পারমাণবিক ভর, কত হয়ে যাবে? কত? 23 হয়ে যাবে আর কি। বুগলাম, বগলে, বগেছো, বঙ্গুরা, আচ্ছা বুকাই। তোরা কি সব ল্যাঙ্গুয়েজ বানাইতেছস? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো নরমালি যদি এইভাবে রাখো, এই পাশে সোডিয়ামের একটা পরমাণু, ওই পাশে হাইড্রোজেন 1 এর একটা পরমাণু, তাহলে কিন্তু এই দাড়িপাল্লাটা এদিকে ভারী হয়ে থাকবে। ওই পাশে আরেকটা রাখো, আরেকটা রাখো, আরেকটা রাখো, এরকম করতে করতে 23টা রাখো। যখন রাখবা 23টা, তখন এরকম হয়ে যাবে। তাহলে এরকম কয়টা পরমাণু রাখা লাগছে আমার এখানে? আমি এখানে লিখে দেই। সোডিয়ামের এখানে, সরি হাইড্রোজেনের এইখানে 23টি পরমাণু রাখলে তারপরে ব্যালেন্স হয়েছে আর কি। বুঝছো? ওকে, এখন এই হাইড্রোজেন নিয়ে বেশ কিছু ঝামেলা আছে আমাদের। সেই ঝামেলাগুলো আমি এখন বলতেছি না, গুগল করলে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর কারণ। পরে চলে গেলাম আমরা কোথায় বলতো? অক্সিজেন স্কেলে। অক্সিজেন স্কেলে কাকে নেওয়া হলো? O16 পরমাণুকে। অর্থাৎ অক্সিজেনের যে তিনটা আইসোটোপ আছে, 16, 17, 18, তার মধ্যে সবচেয়ে কমন যেটা O16, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে 16, সেটাকে নিলাম। এখন তোরা একটু বল, যদি আমরা স্কেল শিফট করে ফেলি, স্কেল চেঞ্জ করে ফেলি, যে এখন থেকে আর হাইড্রোজেনকে দিয়ে মাপবো না, এখন আমরা মাপবো হচ্ছে অক্সিজেনকে দিয়ে, তাহলে বলো তো O16 এর একটা পরমাণুর ভর কি পুরোপুরি নেওয়া যাবে? বলো তো, O16 এর একটা পরমাণুর ভর কি পুরোপুরি নেওয়া যাবে? পুরো ভরটাকে কি নিব আমরা? বলো কত? এই তো ধরে ফেলেছো। এটা ইনটু হবে হচ্ছে 1/16। পুরো ভরটাকে নেওয়া যাবে না, তোরা বুঝছস তো নাকি? ওই O16 পরমাণুর একটি পরমাণুর ভরকে ভাগ করতে হবে 1/16 দিয়ে, মানে সরি 16 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ অক্সিজেনের একটা পরমাণুর ভরের 16 ভাগের 1 ভাগ নিতে হবে, তারপরে কাজ হবে। এই একই মানই থাকবে, মান তাহলে একই থাকবে। এবার দেখো তো, এইটা বলো এখন, একেবারে লেটেস্ট স্কেল হচ্ছে এটা আমাদের কার্বন স্কেল, যেটা তোমরা সবাই দেখে অভ্যস্ত। মুখস্থ করে বলো না, বাট বুঝা বলো। C12 মানে কি? তার 6টা প্রোটন আর 6টা নিউট্রন। তাহলে এর সাথে কত দিয়ে গুণ হবে বলেন তো? 1/12। মানে কত দিয়ে গুণ হবে বলতে 12 দিয়ে গুণ,
ভাগ হবে আর 1/12 দিয়ে গুণ। বুঝছস তো? সবার কাছে কি ক্লিয়ার যে কেন এই কথাটা 9-10-এ বলতো? এই কথাটা মানে কেন কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ নিত? কারণটা হচ্ছে ওইটা। মূল স্কেল ছিল হচ্ছে তোমার প্রথমে হাইড্রোজেন 1 স্কেল, H1 স্কেল। একজন বলল ভুগছি। শতানের দল, অশিক্ষিত। বোঝা গেছে? কিলার, একদম কিলার, একদম কিলার। ওকে, এটা ক্লিয়ার হইতেই হবে। আমরা কোনো কিছু এসব আগডুম বাগডুম মুখস্থ করব না। মুখস্থ কাদের জন্য জানো? যারা হচ্ছে প্রথম থেকে পড়ে না। তোমরা যেহেতু প্রথম থেকে শিখতে আসো আমাদের সাথে, তো আমরা এসব মুখস্থ করবো না। আমরা এসব প্রত্যেকটা জিনিস বুঝবো যে কেন এখানে এই নাম্বারটা, ওইখানে ওই নাম্বারটা, এরকম আর কি। এবার আসো তাহলে, এই যে বইতে কি লেখা থাকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে কি দাঁড়ালো? মৌলের একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12 অংশ। আর ইউপ্যাক সম্মেলনে তোমার কি করছে? কার্বন 12 আইসোটোপের ভরে 1/12 অংশকে নিচে অ্যাটমিক ম্যাস ইউনিট, এই যে এই নামে ডাকা হয়েছে, অ্যাটমিক ম্যাস ইউনিট 1 AMU। সো 1 AMU এটাকে আবার ডালটনও বলা হয়, DALTON, ডালটন। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 AMU বা 1 ডালটন কত হবে? 12 ভাগ হচ্ছে, 12 ভাগ না 1 ভাগ। এই কি লেখছস রাফা? তোকে কিলাইতে হবে, গরুর নাতি। 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা করলে যা আসে এই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে 1 AMU। ঠিক আছে? তাহলে এটা তোমাদেরকে আগে একদিন লিখে দিয়েছিলাম মনে হয়। 1 AMU মানে 1.6605 × 10⁻24 এত গ্রাম। ঠিক আছে? এই যে বলতেছে যে এবার বুঝলাম কেন 1/12 হয়। এবার বুঝছো তো? আচ্ছা, এই প্রশ্নটা সুন্দর। আরিফ বিল্লাহ যে প্রশ্নটা করছো যে হাইড্রোজেন বা অক্সিজেনকে বাদ দিয়ে কার্বনকে কেন নেওয়া হলো, এই উত্তরটা অনেক বেশি বড়। তোমাদের বইতে তো এত কিছু নিয়ে আলোচনা নাই, ওই হাইড্রোজেন স্কেল অক্সিজেন স্কেল নিয়ে বলেও নাই। সো এইটুকু বলে দিলাম। বাকিটা এবার তোমাদের কাজ একটু গুগল সার্চ করে একটু রিসার্চ করা, বইপত্র পড়া যে কেন ওই দুইটাকে বাদ দিয়ে কার্বনকে নেওয়া হয়েছে। এগুলো সব বলতে পারবো না শোনা, ক্লাসের সময় অনেক কম। তবে প্রশ্নটা খুব ভালো এবং এটা নিয়ে বাকিরাও জানো, বাকিরাও শেখার চেষ্টা করো আর কি। ঠিক আছে? ওকে, এবার আসো একটা অঙ্ক করি এই রিলেটেড। এই অঙ্কগুলো তোমরা 9-10-এও করছো, না বুঝেই করছো, এখনো না বুঝেই করবা, সমস্যা নাই। সেটা হচ্ছে প্রকৃতিতে ক্লোরিনের দুই ধরনের আইসোটোপ পাওয়া যায়। একটা হচ্ছে ক্লোরিন 35, এটাকে লেখে ক্লোরিন 35, আর এটা কি ক্লোরিন 37। তো প্রকৃতিতে এদের আপেক্ষিক অনুপাত অর্থাৎ কত পার্সেন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে 75% পাওয়া যায়, 25% পাওয়া যায়। ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটা বের করো। ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে চলো বের করি। গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করে? এইটার ভর কত? এইটার ভর হচ্ছে 35। তাহলে আমরা লিখবো হচ্ছে 35 ইন্টু ওটা কত পার্সেন্ট পাওয়া যায়, 75% পাওয়া যায়। তাহলে এত ইন্টু হবে হচ্ছে আমাদের 75, যোগ, অথবা আরেক কাজ করো, এত ভাগ হচ্ছে আমাদের 100 লিখে দাও। এই যে এটার 75% যোগ হচ্ছে এটার ভর কত ছিল, 37 না? 37 ইন্টু এটা কত পার্সেন্ট, 25%। 25 ডিভাইড বাই 100, এত হয়ে গেল। এটা করলে যা আসে তাই। ক্যালকুলেটর হাতে নাও, দেখো কত আসে। এটাই তার আপেক্ষিক পারমাণবিক ভর। 35 ইন্টু 0.75 যোগ 37 ইন্টু 0.25, এটা করলে আসে হচ্ছে 35.5। এবং মজার ব্যাপার কি জানো? এই আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি বলো? এই যে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করতেছিলাম, এগুলোর একক কি? নাই, কারণ এটা একটা অনুপাত, এটা কত গুণ এটা বোঝায় আর কি। ঠিক আছে? তো এগুলো যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর ছিল, সেটার গড় বাইর করছি, এটারও কোনো একক থাকবে না। সো এই যে মনে রাখবে, 1 নাম্বার কথা হচ্ছে কি ভাই, 1 নাম্বার যে কথাটা মনে রাখা লাগবে, ভর সংখ্যার কোনো একক নাই, কারণ এটা প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই, কারণ এটা আসলে স্ট্যান্ডার্ড একটা ভরের তুলনায় সে কত গুণ ভারী এটা বোঝায়। তারপরে কি, মৌলের পরমাণুর ভর, কোন একটা মৌলের পরমাণুর যে ভর, অ্যাকচুয়াল যে ভর, প্রকৃত ভর, মৌলের পরমাণুর ভর বা প্রকৃত ভর, প্রকৃত ভর, এটার একক কি, AMU। এই AMU-টাকে আবার কি লেখা হয়, ডালটন, ডালটন। সো AMU, 1 AMU মানে কি দেখছিলাম, 1 AMU মানে 1 ডালটন, এবং এইটা মানে হচ্ছে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার, এত গ্রাম। বুঝিয়াছো? আচ্ছা, এখন আসো আমরা একটা মজার জিনিস শিখবো। এই বাসায় তোমার এক বন্ধু থাকে, এই বাসায় তোমার একটা বন্ধু থাকে, সেই বন্ধুর ঠিকানা বাইর করা লাগবে আমাদের। ওরে সখিনা তুই কই থাকস, কিছু তো বলস না,
মই এখন রিক্সা চালাই ঢাকা শহরে, আরে আল্লাহ রে। এই তোমরা হাসতেছো কেন? এক থাপ্পড় দিব, পড়তে বসে খালি দাঁত খেলায়, বাট বাট, পড়তে বস। এখানে তোমার এক বন্ধু থাকে। এখন তুমি বাইরে দাঁড়িয়ে কি দেখতেছো? তুমি দেখতেছো কতগুলা ফ্লোর আছে, বুঝছো না? তোমার বন্ধুর ঠিকানা বাইর করতে গেলে আগে তোমার বাইর করতে হবে ফ্লোর নাম্বার কত, তারপরে তোমার বাইর করতে হবে ওই ফ্লোরের সে কোন মানে কোন ফ্ল্যাটে থাকে। কোন একটা ফ্লোর বুঝতে পারছো, সে 6th ফ্লোরে থাকে ধরো, বা 7th ফ্লোরে থাকে। এবার বাইর করতে হবে ওই ফ্লোরের কোন ফ্ল্যাটে থাকে। তারপরে বাইর করতে হবে সেই ফ্ল্যাটের মধ্যেকার কোন রুমে থাকে। তারপরে বাইর করতে হবে ওই রুমে ধরো 2জন করে মানুষ থাকতে পারে, তাহলে এবার তোমার বাইর করতে হবে কোন মানুষটা সে। প্রতিটা রুমে সর্বোচ্চ 2জন করে মানুষ থাকে, এটা একটু বোঝো। তাহলে ওই রুমের কোন মানুষটা সে, ম্যান বা ওম্যান, হোয়াট এভার, আই ডোন্ট নো। তোমরা কি বোঝেছো আমার কথা? এই 4টা জিনিস যদি বের করতে পারো তাহলে তুমি বলতে পারবা যে তুমি বন্ধুর ঠিকানাটা জানো। 4টা জিনিস, 1 2 3, এটা হলো তোমার 4। এই 4টা জিনিস লাগবে আমাদের, এটাকে আমরা বলি ঠিকানা, অ্যাড্রেস। সো দিস ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট অ্যাটমস বেসিকলি। অর্থাৎ কোন একটা পরমাণুর ভিতরে যে ইলেকট্রন গুলো থাকে, প্রতিটা ইলেকট্রনের অ্যাড্রেস এরকম আলাদা হয়, তারা বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে, যেটাকে আমরা ইলেকট্রন বিন্যাস বলে থাকি। সো আমাদের এখন আসলে ইলেকট্রন বিন্যাস লাগবে, বুঝতে পারছো কি আমার কথা? প্রিয়ন্ত ধর বলতেছে জাস্ট কল দিয়ে বন্ধুকে নিচে আসতে বলবো। তুই যে কল দিবি ওইটাই তো একটা অ্যাড্রেস। কল দেওয়ার সময় ধরো তোমার বন্ধুর ফোন নাম্বার হচ্ছে 017999999, এইটা হচ্ছে তোমার বন্ধুর নাম্বার। তো এই নাম্বারটাই আসলে অ্যাড্রেস। আমার কথা কি বুঝছস? নাম্বারটা আসলে যে তুমি পাইছো, এটা মোবাইল অপারেটর কিভাবে বোঝে, ওইটাও তার অ্যাড্রেস। ওই নাম্বারের কোড দেখে সে বলে দিতে পারে সে কি বাংলাদেশে থাকে, নাকি সে ইন্ডিয়া থাকে, নাকি কলকাতা থাকে, কই থাকে আসলে। তোমরা কি বুঝছো আমার কথা? উগান্ডা থাকতেও পারে। এই আর কি আমরা এখন আসলে অ্যাড্রেস বাইর করতেছি, ঠিকানা। তো এখন এই কথাগুলো যে বলতেছি সেই জিনিসটা দেখো, এই যে এটার সাথে মিল আছে, এটার সাথে মিল আছে। কিরকম মিল তোমাদেরকে একটু দেখাই। এইটা ধরো তুমি আগে আইসা ঠিক করবা যে কোন ফ্লোরে আছে। তো এইটা ধরো তোমার 3 নাম্বার ফ্লোর, এটা ধরো তোমার 3 নাম্বার ফ্লোর। তারপরে তোমার কি লাগবে, এটা 4 নাম্বার ফ্লোর, ডিফারেন্ট একটা ফ্লোর। এটা 5 নাম্বার ফ্লোর। তাই না? আগে তুমি ফ্লোর ডিসাইড করো, তারপরে তুমি অন্য কিছু করতে পারবা আর কি। ফ্লোর ডিসাইড করার পরে ফ্ল্যাট ডিসাইড করবা, তারপরে রুম ডিসাইড করবা, তারপরে মানুষটাকে ডিসাইড করবা যে ওই রুমের কোন মানুষটা সে। এই জিনিসটা পারফেক্টলি একটা হলের সাথে মিলে যায়। একটা ইউনিভার্সিটির হল চিন্তা করো, সেই হলে প্রতিটা রুমে 2জন করে মানুষ থাকতে পারে। সো কোন মানুষটার কাছে যে চিঠি যাবে, তুমি যদি অ্যাড্রেসটা ঠিক মতো বলতে না পারো, তাহলে যেটা হবে একজনের চিঠি আরেকজনের কাছে চলে যাবে, এবং ওই তোমার নানার চিঠি তোমার আর এক ভিলেনের কাছে চলে যাবে, বুঝছো না? তোমার নানির ঘর সংসার তছনছ হয়ে যাবে আর কি। সো এই হচ্ছে অবস্থা। তো এই জন্য আমাদের অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট আর কি। এবার আসো সাব অ্যাটমিক লেয়ার সম্পর্কে ধারণা। একটা বাড়ির লেয়ার গুলো সম্পর্কে তোমার যেমন ধারণা হয়েছে এখন, যে বাড়ির ভিতরে কি থাকে, ফ্লোর থাকে, ফ্লোরের ভিতরে একাধিক ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটের ভিতরে একাধিক রুম থাকে, রুমের ভিতরে মানুষ থাকে। তো একইভাবে তোমার কি করতে হবে, একটা পরমাণুর ভিতরে যে লেয়ার গুলো থাকে, লেয়ার মানে যেখানে যে স্তর বিন্যাসে আমরা বলতে পারি পরমাণু সাজানো আছে, সেইগুলো জানতে হবে। তোমরা একটু আমাকে বলো তো, একটা পরমাণুর ভিতরে মানে বাইরে দাঁড়ায় আছো তুমি, সে অবস্থায় কি দেখবা বলো? একটা পরমাণুর বাইরে দাঁড়িয়ে তুমি কি দেখবা? প্রথমত তুমি যেটা পাবা তার নাম হচ্ছে শক্তি স্তর পাবা। সো প্রথমে আমরা লিখি শক্তি স্তর, দ্যাট ইজ লেয়ার নাম্বার 1। তুমি কোন একটা সার্টেন শক্তি স্তরে ঢুকে যাও, ঢুকে যাওয়ার পরে তুমি দেখবা ওখানে তো অনেকগুলো জিনিস আছে। সেই জিনিসগুলো কি বলে জানো? সেগুলোকে আমরা বলি উপশক্তি স্তর। সেইগুলোকে আমরা বলি উপশক্তি স্তর, ইংরেজিতে বলে সাবশেল। সো শক্তি স্তরকে ইংরেজিতে কি বলে? শেল বলে। এই শেলের আরেকটা ইংরেজি হচ্ছে অরবিট, যেটার নামটা কে দিছিল? রাদারফোর্ড দিছিল, শেল বা অরবিট। এইটা হচ্ছে তোমার উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে ইংরেজিতে বলা হচ্ছে সাবশেল। সাবশেল, সাবশেলের বাংলা সাবশেলই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো কোন একটা উপশক্তি স্তরের মধ্যে ঢুকছো, এবার তুমি পাবা হচ্ছে কতগুলা অরবিটাল। অরবিটাল, অরবিটালের ইংরেজি অরবিটাল, মানে ওর বাংলা অরবিটাল, ইংরেজি অরবিটাল। কোন একটা অরবিটালের ভিতরে ঢুকছো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে
ইলেকট্রন পাবা। ইলেকট্রনের বাংলা যেমন ইলেকট্রন, এই আর কি। এই চারটা স্টেপ ভালো করে শিখতে হবে। কোনটার বানান ভুল? অরবিটাল, শক্তি স্তর, সাবশেল, ঠিকই তো আছে, বানান সবই তো ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রতিটা জায়গাকে আমরা যে ডিফাইন করব, এই ডিফাইন করার সময় আমরা কোনো নাম ধরে ডাকবো না, আমরা প্রত্যেককে এক একটা নাম্বার দিয়ে যদি ইন্ডিকেট করি। দেখো, এই শক্তি স্তর যে কোথায় আছে, কোন শক্তি স্তরে যে আছে, এটা বোঝানোর জন্য আমরা যে নাম্বারটা দিব সেই নাম্বারটাকে আমরা বলি ছোট হাতের এন। শক্তি স্তর বোঝানোর জন্য যে নাম্বারটা দেই সেটাকে বলি ছোট হাতের এন। তারপরে উপশক্তি স্তর বোঝানোর জন্য যে নাম্বারটা দেই এটাকে বলি ছোট হাতের এন। উপশক্তি স্তর বোঝানোর জন্য যে নাম্বারটা দেই তাকে বলি এল। অরবিটাল বোঝানোর জন্য যে নাম্বারটা দেই সেটাকে বলি ছোট হাতের এম। আর ইলেকট্রন, স্পেসিফিক্যালি কোন ইলেকট্রনের কথা বলতেছি এটা বোঝানোর জন্য আমরা দেই হচ্ছে এস। এস, স্পিন কোয়ান্টাম নাম্বার। তোমরা কি বুঝছো? এই চারটা নাম্বারকে একসাথে বলি আমরা কোয়ান্টাম সংখ্যা, কোন একটা স্পেসিফিক ইলেকট্রনের অ্যাড্রেস। ওকে, সো এখন ঘটনা হইতেছে জাস্ট লাইক, তুমি এইভাবে চিন্তা করো, ফ্লোরকে ধরো তুমি এফ দিয়ে বুঝাও, ফ্ল্যাটকে তুমি এল দিয়ে বুঝাও, রুমকে তুমি আর দিয়ে বুঝাও, ওই স্পেসিফিক মানুষটাকে তুমি এম দিয়ে বুঝাও, এরকম কতগুলো প্রতীক দিয়ে বুঝাবা। যার ফলে ওই চিঠির উপরে যখন তুমি লিখে দিবা, চিঠির উপরে লিখে দিবা যে প্রাপক, প্রাপক বুঝো তো, যে পাবে, প্রাপক লিখবা এফ ইকুয়াল টু কত, তারপরে লিখবা এল ইকুয়াল টু কত, তারপরে লিখবা তুমি রুম ইকুয়াল টু কত, আর ওই রুমের কোন মানুষটা সে, এই চারটা জিনিস থাকা লাগবে, তাহলে ওই স্পেসিফিক মানুষটাকে খুঁজে বের করা যাবে। বুঝিয়াছো? ওকে, সো ঘটনা হচ্ছে আমাদের এই যে চারটা নাম্বার, এই চারটা নাম্বারকে আমরা একটা নাম দেই। এই নামগুলো কি? এটাকে বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কিউএন, কিউএন কোয়ান্টাম নাম্বার। এটাকে বলে সহকারী কিউএন, সহকারী কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার। এটাকে বলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। সো চৌম্বক কিউএন এত বলার মানেই হচ্ছে তার অরবিটাল কোনটা, বুঝতে পারছো? আর এইটাকে বলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কিউএন কোয়ান্টাম নাম্বার। এগুলো একটু হজম করো, হজম, হজম বোঝো, গেলো, বোঝার চেষ্টা করো আর কি। চারটা লেয়ারে থাকবে, এবং সেই ক্ষেত্রে একটা জিনিস তোমরা একটু বলতে পারবো আমাকে, যে একটা পরমাণুতে, সরি, যে কোনো একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলতে পারবা? কোন একটা সার্টেন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলেন দেখি? কোন একটা অরবিটালে সর্বোচ্চ, অরবিটাল, অরবিটাল তোমরা ভুল বলতেছো, অরবিটাল। দেখো আমি একটু লিখি, যে কোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা ইলেকট্রন। আর যে কোনো অরবিটে, অরবিট মানে কি শক্তি স্তর না, অরবিট এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এইটা হচ্ছে 2n²t। পার্থক্যটা ভালো করে বোঝো, অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²t, অরবিট বলতে n, আর কোন একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি, ঠিক আছে? সো এখন তোমরা একটু আমাকে বলো, আমি যদি একজনের ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে লিখে দেখাই, whoever that is, that element is, doesn't matter, আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে লিখি? 1s2, তারপরে কি লিখি? 2s2, তারপর লিখি 2p6, 3s2, 3p6, 3d তে লিখি কিন্তু ইলেকট্রন দেওয়া যাবে না, চলে যেতে হবে 4s এ, 4s এ দুইটা, তারপরে এখানে এসে 10টা, হোয়াটএভার। ধরো এটা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। এখন তোমরা একটু আমাকে বলো তো, এইটা কি, এইটুকু কি, এইটুকু কি, এইটুকু কি, বলেন তো? এটাকে বলে হচ্ছে, এটাকে বলে প্রথম শক্তি স্তর, এটাকে বলে প্রথম শক্তি স্তর। তারপরে এই পুরো যে জিনিসটা,
এইটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তারপরে এই যে যে বস্তুটা, এটাকে আমরা বলবো তৃতীয় শক্তি স্তর, সো অন অ্যান্ড সো ফোর্থ। বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এসপিডিএফ, এই জিনিসগুলা কি বলতে পারবা? এসপিডিএফ এই জিনিসগুলা কি? আমরা যে বলি এসপিডিএফ, এগুলা কি অরবিটাল না? আচ্ছা, এগুলো হচ্ছে অরবিটাল, তাই তো? এখন একটা কথা শুনো, এসপিডিএফ এরা অরবিটাল না, এরা হলো উপশক্তি স্তর। উপশক্তি স্তর। একটু আগে বলছিলাম উপশক্তি স্তরের ভিতরে কি থাকে বলতো? অরবিটাল, তাই না? উপশক্তি স্তরের ভিতরে থাকে হচ্ছে অরবিটাল। সো এসপিডিএফ এরা আসলে অরবিটাল না। বইতে যেসব জায়গায় লেখা থাকে পি অরবিটাল, ডি অরবিটাল, তারা আসলে বুঝাইতে চায় পি উপশক্তি স্তরের অরবিটাল। তারা মানে যেটা বলে ওটা মুখ ফসকে বলে ফেলে আর কি। জাস্ট লাইক তোমাদেরকে বলছিলাম না যে এরকম একটা রেখা যদি হয়, ধরো এরকম একটা রেখা আছে, এটা একটা কি বলে অক্ষ, এটা একটা অক্ষ। সো তোমার কাছে কি বলে, এই একটা রেখা আমি আঁকলাম, ধরো এই একটা রেখা, এই রেখার সমীকরণটা আমরা কি বলে থাকি? ফিজিক্সের ভাইয়ারা, ম্যাথের ভাইয়ারা বলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স ফরম্যাট। এটা আসলে কিন্তু মাইনাস এম এক্স না, এটা আসলে কিন্তু এম এক্স ফরম্যাট। আপনাদের কি মনে আছে? ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স ফরম্যাট, এম এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। সো মাইনাস এম এক্স বলার কারণটা হচ্ছে ওরা বুঝাইতে চায়, এত কথা বলতে চায় না, তাড়াতাড়ি বলতে চায়, এই আর কি। ব্যাপারটা ঠিক এরকম। সো এসপিডিএফ অরবিটাল যখন বলে, তারা বুঝাইতে চায় এসপিডিএফ উপশক্তি স্তরের যে অরবিটাল গুলো আছে। ওকে, ব্যাপারটা এরকম। তাহলে এটার প্রমাণ করা যায় কেমনে? দেখো, যদি এসপিডিএফ অরবিটালি হতো, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে পি, পি তে দেখতেছো 6টা ইলেকট্রন, এই পি তে দেখো 6টা, এই ডি তে দেখো 10টা ইলেকট্রন, তাহলে এসপিডিএফ আসলে কি? পি তো তাহলে কোনোভাবেই একটা অরবিটাল না, ডিও তাহলে কোনোভাবে অরবিটাল না। আসলে ঘটনাটা হচ্ছে কি, এই পিটাকে যখন তুমি ভাঙো তখন তুমি কি পাও? এই পিটাকে যখন তুমি ভাঙো তখন তুমি পাও হচ্ছে এরকম 3টা বাক্স, পাও না? এই যে একটা বাক্স পাও, যে বাক্সের ভিতরে তুমি আবার কি করো, অন্য বাক্স বানাও। এই যে এই যে একটা বাক্স, এই যে একটা বাক্স, এগুলাতে ইলেকট্রন যদি আমরা ঢুকাই তখন কেমনে ঢুকাবো? 1 2 3 4 5 6, এই ছোট ছোট গুঁড়ো গুঁড়ো যে জিনিসগুলো দেখতেছো, এইগুলো এক একটা অরবিটাল। আমার কথা কি বুঝছো? এই পুরো জিনিসটা হচ্ছে সাবশেল, এই পুরোটা হচ্ছে একটা উপশক্তি স্তর, এই পুরোটা একটা উপশক্তি স্তর, এই পুরোটা হচ্ছে উপশক্তি স্তর। আর তার ভিতরে এই ছোট ছোট এই যে যে জিনিসগুলো দেখতেছো, দুইটা দুইটা করে ইলেকট্রন, এগুলো হচ্ছে অরবিটাল। তোমরা কি আসলে বুঝছো আমার কথা? 9 10-এ দেখাইছিলাম মনে হয়, তোমরা 10-এ থাকতে, আমি তো মনে হয় ক্লাসে ছিলাম নাকি। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এই ছোট যে বক্স গুলা, এগুলো হচ্ছে অরবিটাল। এই বক্স গুলা মিলে, অরবিটাল গুলো মিলে কি গঠন করছে? উপশক্তি স্তর। এরকম অনেকগুলো উপশক্তি স্তর মিলে হচ্ছে শক্তি স্তর গঠন করে, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই ডি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তরের ভিতরে তোমরা কি আঁকো? এরকম একটা বাক্স আঁকো। আঁকার পরে কি করো? 1 সরি 2 3 4, এই যে যে বাক্সগুলো আঁকছো, এই বাক্সগুলো এক একটা হচ্ছে কি বলেন তো? এই বাক্সগুলো এক একটা হচ্ছে এক একটা অরবিটাল। বাবা, তোরা কি আমার কথা বুঝছিস? সো তারা যখন ডি অরবিটাল বলে, তারা বুঝাইতে চায় ডি উপশক্তি স্তরের অরবিটাল। তারা, ডি আসলে অরবিটাল না, ডি আসলে উপশক্তি স্তর। ঠিক আছে? সো এফ এর ক্ষেত্রে এরকম 7টা অরবিটাল পাওয়া যায়। ঠিক আছে, ওকে, সো লেটস মুভ অন। এখন আমরা যে কাজটা করব, সেই কাজটা হলো, দেখো এই এন এর ভ্যালুগুলা কেমন হয় সেটা একটু আমরা দেখব। এন এর ভ্যালুগুলা কেমন হয়? কি হলো? হইছে, এইগুলার ভ্যালুগুলা একটু আমরা জাজ করি যে জিনিসটা কেমন হয় আসলে। ওকে, দেখো, এন এর মান, এন এর মান 0 থেকে শুরু হয় না, শুরু হয় 1 থেকে।
2 তে যায়, 3 তে যায়, 4 এ যায়, অর্থাৎ সমস্ত পূর্ণ সংখ্যা হয়। এটা দিয়ে কি বোঝায়? প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এরকম বোঝায়। এল এর মান কেমন হয়? এল এর মান সবসময় শুরু হবে শূন্য দিয়ে, আমরা জানি 1 এ যাবে, 2 তে যাবে, 3 তে যাবে, 4 এ যাবে, এরকম আর কি। কোন পর্যন্ত যাবে? n-1 পর্যন্ত যায়। অর্থাৎ এন এর মানের উপর নির্ভর করে এল এর মান। বুঝতে পারছেন কি? এন কত হবে? যেমন ধরো প্রথম শক্তি স্তরে এল এর মান হবে শুধু 0, দ্বিতীয় শক্তি স্তরে এল এর মান হবে কত? 0 আর হচ্ছে 1, এরকম আর কি। আচ্ছা, এম এর মানের কি অবস্থা? এম এর মানটা শুরু হয় কত দিয়ে? -l হতে 0 সহ কোন পর্যন্ত যাবে? 0 সহ +l পর্যন্ত হবে। সমস্ত পূর্ণ সংখ্যাগুলো হবে, নেগেটিভ এল থেকে পজিটিভ এল পর্যন্ত। তার মানে আবার বলা যায় যে এম এর মান ডিপেন্ড করে কার উপরে? এল এর উপরে। বুঝতে পারছো? যে কোনো কোয়ান্টাম নাম্বারের ভ্যালু তার উপরের কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। স্পিন কোয়ান্টাম নাম্বারের মান কেমন হয়? এটা আবার ইন্ডিপেন্ডেন্ট, এটা কার উপর ডিপেন্ড করে না। এটা হবে +12 অথবা কত? -12। অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বার আসলে কি বোঝায়? বলছিলাম কি, একটা রুমের মধ্যে সর্বোচ্চ কি 2টা মানুষ থাকে। একইভাবে রুমকে কনসিডার করছি আমরা কার সাথে? মানে কম্পেয়ার করছি কার সাথে? অরবিটালের সাথে। তাহলে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। সেই 2টা ইলেকট্রনের মধ্যে যে কোনো একটা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার তুমি যদি +12 ধরো, এই যে একটা অরবিটাল, এখানে ধরো 2টা ইলেকট্রন আছে, এই যে একটা আপ স্পিনে, একটা ডাউন স্পিনে, এদের যে কোনো একটা ইলেকট্রনকে যদি তুমি +12 কনসিডার করো, তাহলে আরেকটাকে কি করা লাগবে? -12। এন্ড দিস ইজ হাউ আমরা আসলে 2টা ইলেকট্রনের মধ্যে ডিফারেন্সিয়েট করি, কারণ এই 2টা ইলেকট্রনের ধর্ম, ভর, চার্জ এভরিথিং সেম। শুধু একটা জিনিস আলাদা, সেটা হচ্ছে কি ঘূর্ণন আলাদা। একজন ডানে ঘুরতেছে, আরেকজন কি করতেছে বলতো? বামে ঘুরতেছে। আর কোনো ডিফারেন্স নাই। আমার কথা কি বুঝিয়াছো? আচ্ছা, এদের মান হাফ কেন? আসবো বাবা, আস্তে আস্তে আসবো, সমস্যা নাই। এদের মান হাফ কেন, এটার ব্যাখ্যাটা অনেক বড়। তো এর দুই ধরনের ব্যাখ্যা দেওয়া যায়, একটা সহজ ব্যাখ্যা আছে, একটা কঠিন ব্যাখ্যা। আমি সহজটা দিব যেন তোমরা বুঝতে পারো, কারণ এমন কিছু বললাম যেটা তোমার চান্দির উপর দিয়ে চলে গেল, মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে, তুমি ধরতে পারো না। সেটা তো বইলে আসলে কোনো লাভ নাই। সেটা বইলে একটা লাভ আছে, তোমাদের সামনে আমি একটু ভাব নিতে পারলাম, দেখছো আমি তো মেলা কিছু জানি, আমি তো আসলে অন্যরকম একটা ব্যাপার। তো এইটা বলি, তোমার লাভটা কি? তোমার যেটাতে লাভ হবে সেটা বলবো আর কি, ঠিক আছে? ভালো প্রশ্ন। আসো, এখন ঘটনা হচ্ছে এই যে তোমার, কিরে মামা মেলা দিন পরে দেখা হয়েছে, দূর বেটা তোর বাসা তো খুঁজতে খুঁজতে আমার চুল ফাঁকি গেছে। এরকম ফাঁকি যাবে যদি তুমি তার অ্যাড্রেস ঠিক মতো বলতে না পারো। এবং অ্যাড্রেসটা এলোমেলো হইলে হবে না, অ্যাড্রেসটা প্রপারলি জানা লাগবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কি, একটা বন্ধুর বাসার অ্যাড্রেস যেমন ফ্লোর, ফ্ল্যাট, রুম নাম্বার, ম্যান নাম্বার, এই 4টা জিনিস লাগে। তো একইভাবে একটা ইলেকট্রনের অ্যাড্রেস জানতে গেলে তোমার 4টা জিনিস লাগবে। আবারও একটু বলো আমার সাথে সাথে কি কি লাগবে? তার এন এর ভ্যালু লাগবে, এন এর ভ্যালু লাগবে। এন এর ভ্যালু বলতে শক্তি স্তর বুঝাবো। তার এল এর ভ্যালু লাগবে, যে ওই শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে। তার আবার এম এর ভ্যালু লাগবে, যে ওই উপশক্তি স্তরের মধ্যে যে অরবিটাল গুলো আছে কোন অরবিটালে আছে। এবং তার স্পিন কোয়ান্টাম নাম্বার লাগবে, যে ওই অরবিটালের কোন ইলেকট্রনটা সে কি +12 ইলেকট্রন নাকি -12 ইলেকট্রন। এই 4টা ডেটা লাগবে, এনএলএমএস। এই 4টা জিনিস, এনএলএমএস, এই 4টা জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, চলো বন্ধু, এই যে এইটাই দেখানো হয়েছে, শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল, তার মধ্যে ইলেকট্রন থাকবে। তো জিনিসগুলো একটু কমপ্লেক্স, মানে একটা বাসাবাড়ির মতো এরকম না, এত সহজ না, একটু কমপ্লেক্স আর কি, আর কিছু না। আচ্ছা, তো এই যে 4টা জিনিস আমার হাতের লেখা বোঝো না বলে আমি স্পষ্ট করে লিখে দিচ্ছি এখানে। আর এখানে একটা জিনিস জেনে রাখো, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, এটাকে আমাদের বইতে লেখা থাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এটা লেখার কারণ হচ্ছে ইন্ডিয়ান বই থেকে কপি করা। অ্যাকচুয়ালি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার ইন্টারন্যাশনালি এটাকে ডাকে না, এটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সো এই নামটা একটু জেনে রাখো, যে এটার আসল নামটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, একই অরবিটালে সেম স্পিনে থাকলে কি হইতো? আচ্ছা, সেম স্পিনে থাকতো না। তোরা কি কখনো একটা জিনিস ভাবছিস? বলতো আমাকে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কি করে বলেন তো? আকর্ষণ নাকি বিকর্ষণ? বলেন 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 বলেন। 2টা ইলেকট্রন আছে, তারা কি পরস্পরকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? বলো। বিকর্ষণ করে। এখন কি কোনোদিন ভাবছিস যে একটা অরবিটাল, মানে একটা রুমের মধ্যে 2টা ইলেকট্রন কেন এরকম গলায় গলা মিলায় থাকে একেবারে? ও আমার ফরানের বন্ধুরে, এরকম ফরানে ফরান লাগায় কেন থাকে বলো? কারণটা কি? কারণ হচ্ছে এই ভদ্রলোকে যে টাইপের, এই ভদ্রলোকে যে টাইপের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এ যদি নর্থ পোল তৈরি করে, নর্থ পোল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাহলে এ কি করে বলতো? সাউথ পোল তৈরি করে। সো দে মাস্ট ক্রিয়েট অপোজিট টাইপ অফ ম্যাগনেটিক ফিল্ড, নইলে তারা একসাথে থাকতো না। তোমরা কি বুঝেছো আমার কথা? তারা পরস্পরকে বিকর্ষণ করে একটা একটা লাইচ্চায় দূরি ফাটাই দিত। তুই এইটা ইতারে লাথি মারে, উতারে লাথি মারে, কিন্তু এরা তো লাইত্তা লাত্তি করে না। এরা কি করে?
আদর ভালোবাসা সোহাগ মিলে থাকে। তোমাদের মধ্যে সোহাগ কেউ আছে কিনা জানি না, যাই হোক। সো ঘটনা হচ্ছে যে তারা অবশ্যই অপোজিট স্পিনে থাকবে, তারা একই স্পিনে থাকবে না। তোমরা কি বুঝছো আমার কথা? ওকে, ওদের কি নামাজের ব্রেক দিতে হবে? কয়টায়? 40, 4:39 বাজে, ঠিক আছে, ভালো একটা সময় দিব এখন। আচ্ছা, সো এবার চলো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু কথা বলে তারপরে ব্রেক দেই। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ করে ভাই? ছোট হাতের এন দিয়ে প্রকাশ করে। এটা কি নির্দেশ করে আসলে? এন এর ভ্যালু কি নির্দেশ করে? এন এর ভ্যালু শক্তি স্তর নির্দেশ করে, অথবা বলা যায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স নির্দেশ করে। দেখো তো, এন এর ভ্যালু যার 1, তার নিউক্লিয়াস থেকে ডিসটেন্স এতটুকু। বেশি বোটকা হয়ে গেছে। এন এর ভ্যালু যার 1, সে নিউক্লিয়াস থেকে এই দূরত্বে আছে। এন এর ভ্যালু যার 2, তার সে নিউক্লিয়াস থেকে এত দূরত্বে আছে। এন এর ভ্যালু যার 3, সে নিউক্লিয়াস থেকে এই দূরত্বে আছে। এন এর ভ্যালু যার 4, সে নিউক্লিয়াস থেকে এই দূরত্বে আছে। সো বেসিক্যালি উই ক্যান সে যে এন এর মান আসলে নিউক্লিয়াস থেকে ডিসটেন্স ইন্ডিকেট করে। বুঝছো আমার কথা? এই যে শক্তি স্তর আকার ইন্ডিকেট করে, আবার ইলেকট্রনের শক্তি ইন্ডিকেট করে বলা আছে। কেন শক্তি ইন্ডিকেট করে? কারণটা হচ্ছে দেখো, n = 1 এর যে ইলেকট্রনটা, তার যে শক্তি, n = 2 এর ইলেকট্রনের শক্তি কিন্তু আরো বেশি, n = 3 এর শক্তি কি আরো বেশি। মোস্টলি এই জিনিসটা ইন্ডিকেট করে ইলেকট্রনের শক্তি নির্দেশক প্রাইমারি নাম্বারটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এবার বলতেছে মোহাম্মদ সামিন, ইলেকট্রন উল্টা ঘুরলে তো সংঘর্ষ হওয়ার কথা। ওই যে অশিক্ষিত, ওরে তোরে আমি কিলায় মারি ফেলবো রে, কিন্তু তুই একটা লক্ষ্মী বাচ্চা, তোরে মারতে পারতেছি না। এদিকে তাকা, আমার দিকে তাকা। অশিক্ষিত। এই যে একটা ইলেকট্রন, এর ফাঁসে আর একটা ইলেকট্রন, বুঝছস নি কোনো? আই তো কইতাছি না, যে ইলেকট্রন দুটো একটা এদিক দিয়ে ঘুরে আর একটা এদিক দিয়ে ঘুরে। যদি এরকম ঘুরতো তাহলে একটা ওই চলে গেলে কোনো ইলেকট্রনটা, এই তোরা যাইতে কইছি একবারে সোফার দিক দাঁতটা যে ফালাই দিব রে, এদিকে তাকা। আই কি কইছি যে একটা ইলেকট্রন এদিকে যায় একটা ইলেকট্রন এদিকে যায়, তাহলে তো টুপুস টুপুস বাড়ি খাইতো। বুঝছস কি হতো জানোস নি কোনো? এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, আমি এই দুটো ইলেকট্রনকে বাক্স দিয়ে দেখাই তাহলে ভালো বুঝবি। এটা পরে কইতে চাইছিলাম, ফাঁকনামি করতেছিস তো এখনই বলতেছি। ধর এই একটা বাক্স আর ফাঁসে আর একটা বাক্স আছে, এই দুইটা হচ্ছে দুইটা ইলেকট্রন। বুঝেছো? এখন আমি বলছি না যে এরা দুইজনের একজন হচ্ছে ডান দিক দিয়ে এভাবে ঘোরে আর একজন বাম দিক দিয়ে ঘোরে, তা বলতেছি না। অ্যাকচুয়ালি কি হয় জানোস, এই ইলেকট্রনটা ডান দিকে ডিগবাজি খায়, ডান দিকে ডিগবাজি খায়। ডু ইউ সি দ্যাট? ডান দিকে ডিগবাজি খায়। অশিক্ষিত বোঝে না, এই যে ডান দিকে ডিগবাজি খাচ্ছে, তাহলে ডিগবাজি খাওয়ার ডিরেকশনটা কিন্তু এইটা। আর এই ইলেকট্রনটা কি হয় বলতো, বাম দিকে ডিগবাজি খায়, বাম দিকে ডিগবাজি খায়, বাম দিকে ডিগবাজি খায়। তার মানে ওর ডিগবাজি খাওয়ার ডিরেকশনটা হচ্ছে কোনটা? এই যে এটা। এবং দুইজন একই সাথে, দুইজন একই সাথে অরবিটিং করতে থাকে, ঘুরতে থাকে। দুইজন একই সাথে ঘুরো 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 ঘুরো। তোমরা কি বুঝছো না আমার কথা? সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। যাই হোক, তোমরা প্রচন্ড অশিক্ষিত, তোমরা এখনই সব গিলে খেয়ে ফেলতে চাইতেছো কেন? আগে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলতেছি এটা বলো না, যখন স্পিন কোয়ান্টাম নাম্বার যাবো তখন এটা বলিও। অশিক্ষিত, অন্ধকার। দেখো, অশিক্ষার অন্ধকারে পৃথিবীটা ছেয়ে গেছে। তাৎপর্য কি? তাৎপর্য কি বোঝো না? এনার মান বাড়লে শক্তি স্তর আকার বাড়ে। এ বোঝো না? তা কি খাও, মাটি খাও? এটা তো সহজ। মানের সীমা, মানের সীমা, মানের কোন সীমা পরিসীমা নাই। n = 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, ডট 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 এরকম অসীম পর্যন্ত চলে যায়। এবং n = 1 বলার মানে কি? যখন তুমি চিঠির উপরে লেখা দেখবা যে n = 1, তার মানে তুমি বুঝবা প্রথম শক্তি স্তর। তুমি যখন চিঠির উপর লেখা দেখবা n = 3, তার মানে কি বুঝবা? তৃতীয় শক্তি স্তর। এইটাই বুঝাচ্ছি, তৃতীয় শক্তি স্তর। n = 4 লেখার মানে কি? চতুর্থ শক্তি স্তর। এইটা বুঝবা। তাৎপর্যটা কি, মিনিংটা কি? আচ্ছা, আবিষ্কারক, এই আবিষ্কারক কেডা বল, তোরা বল, এটার আবিষ্কারক কেডা? বোর। সাবাস, নিলস বোর হচ্ছে এই বস্তুটার আইডিয়া দিছে যে ইলেকট্রন কোথায় যে সাজানো আছে এটা বুঝবা কিভাবে? নিউক্লিয়াস থেকে ডিসটেন্স দিয়ে কথা বলো। বুঝেছো আমার কথা? ওকে, ঠিক আছে, আমরা এখন আমাদের একটা বিরতি নেই। নামাজের বিরতিতে ঘুরে ফিরে বেড়াইস নে। নামাজের বিরতি 4:44 বাজে, তো ধরো 4:45, তাহলে 4:55 পর্যন্ত।
ওকে, টাটা, দেখা হচ্ছে আবার একটু পরে, বাই।
এই তো ছোট্ট বন্ধুরা, আসো তাহলে এখন কঠিন টপিক পড়া শুরু করি। নামাজের পরে সবার মাইন্ড ফ্রেশ আছে। সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল দিয়ে প্রকাশ করা হয়। এবং আরো কি কি ব্যাপার আছে এখানে। এটা এল, এল ছোট হাতের এল ইলেকট্রনের পথের আকৃতি নির্দেশ করে। আগেরটা ছিল ইলেকট্রনের যে রাস্তা দিয়ে চলতেছে সেই রাস্তার দূরত্ব কত, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স কত। এখন একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে অনেকভাবে কিন্তু ঘোরা যায়। যেমন ধরো আমি তোমাকে বললাম যে আমার কাছ থেকে, আমাকে কেন্দ্র করে, এটা আমি এর কেন্দ্রে আছি, ধরো এই যে কেন্দ্রে আছি, কেন্দ্রকে ঠিক রেখে আমার কাছ থেকে তুমি এত দূরত্বে ঘুরবা। ধরো এটা 5 সেন্টিমিটার, ধরো এটা 5 সেন্টিমিটার। সো 5 সেন্টিমিটার দূরত্ব দিয়ে ঘুরবা। এখন তুমি কত ভাবে ঘুরতে পারো? তুমি এই রাউন্ড পথে ঘুরতে পারো, আবার তুমি যদি এইভাবে ঘোরো, এইভাবে ঘোরো, তাও কিন্তু তুমি ওই দূরত্ব মেনটেন করেই ঘুরতেছো। আমার কথা কি বুঝছো? তো এই জিনিসটাকে বলি আমরা, এই গোল ভাবে ঘোরার রাস্তা, এইটাকে বলবো আমরা একটা উপশক্তি স্তর, এইটাকে বলবো আর একটা উপশক্তি স্তর, এবং দুইজনই না একই শক্তি স্তরের অধীনস্থ। আমার কথা কি বুঝছো? ধরে নাও কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে তোমার হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর আছে বা তৃতীয় শক্তি স্তর আছে। সেই তৃতীয় শক্তি স্তরে কত ভাবে ঘোরা যায়, কত ভাবে। একটা হচ্ছে রাউন্ড ওয়েতে ঘোরা যায়, আর একটা হচ্ছে এরকম ডাম্বেলের মতো ঘোরা যায়। তো এইটাকে তখন আমরা বলবো একটা শক্তি স্তর। এই যে এই ডাম্বেলের মতো ঘোরা, এটাকে বলবো আর একটা শক্তি স্তর। আমার কথা কি বুঝছো? উপশক্তি স্তর। আচ্ছা, তো এখন এই এল এর মান দিয়ে আসলে সে উপশক্তি স্তর বুঝায়, যে ওই শক্তি স্তরে তো আছে বুঝলাম, তো কোন উপশক্তি স্তরে আছে, অর্থাৎ ওই শক্তি স্তরে কেমনে করে ঘুরতেছে। আবার ধরো কেউ একজন একটা প্লেট, প্লেট বুঝো, এরকম একটা প্লেট কল্পনা করো, এরকম একটা প্লেট বরাবর পথে ঘুরতেছে এবং সে ওই দূরত্বই মেনটেন করতেছে। তখন আমরা বলি এও হচ্ছে ওই শক্তি স্তরে আছে, কিন্তু ভিন্ন একটা উপশক্তি স্তরে আছে। সো গোল হয়ে ঘুরলে তাকে বলে এস উপশক্তি স্তর। যদি ডাম্বেলের মতো ঘুরে তাহলে বলে পি উপশক্তি স্তর। যদি এরকম প্লেন বরাবর থাকে তাহলে বলা হচ্ছে ডি উপশক্তি স্তর। বুঝিয়াছো? ওকে, এখন ঘটনা হচ্ছে তাহলে ইলেকট্রনের পথের আকৃতি নির্দেশ করে বা উপশক্তি স্তর নির্দেশ করে। সোজা কথায় উপশক্তি স্তর নির্দেশ করে। ওই ঘোড়ার যে পথের আকৃতি, ওইটাকে আমরা বলি উপশক্তি স্তর বা উপশক্তি স্তর নির্দেশক। এখন এল এর মান পরিবর্তনের সাথে সাথে কি হয় জানো? ইলেকট্রনের ঘূর্ণন পথের আকৃতি পরিবর্তন হয়। আকৃতি, আগেরটা হচ্ছে আকার পরিবর্তন হচ্ছিল, বড় না ছোট, আর এখন হচ্ছে আকৃতি পরিবর্তন হবে, যে শেপটা কেমন, রাউন্ড শেপ, ডাম্বেল শেপ, প্লেনার শেপ, কোন টাইপের। এবার আসো মানের সীমা, এটা শুরু হয় কত দিয়ে? শূন্য দিয়ে সবসময় শুরু হবে। 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, সো অন এন্ড সো ফোর্থ, এরকম যাবে আর কি। এখন এল ইকুয়াল টু 1, সরি এল ইকুয়াল টু 0, এই কথার মানে কি? এর মানে হচ্ছে এস উপশক্তি স্তর। এস কিন্তু অরবিটাল না। এল ইকুয়াল টু 1 এর মানে কি? এর মানে আসলে পি উপশক্তি স্তর। আমি সংক্ষেপে উপ লিখলাম। এল ইকুয়াল টু 2 এর মানে কি? ডি উপশক্তি স্তর। এল ইকুয়াল টু 3 মানে কি? এফ উপশক্তি স্তর। এল ইকুয়াল টু 4 এর মানে কি বলো? জি, জি উপশক্তি স্তর। এর পরের গুলো আমরা অ্যালফাবেটিক্যালি চলে যাব। কারণটা হচ্ছে কি? কারণটা হলো এই উপশক্তি স্তরগুলোর এই যে যে নাম দেওয়া হয়েছে এসপি ডিএফ, এর কারণ হচ্ছে এগুলোর অরবিটালের যে ফাংশন, মানে ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন থেকে নামগুলো আসছে। এখন ওয়েভ ফাংশন মানে কি? মানে ওইখানে ইলেকট্রন থাকলে যে ধরনের তরঙ্গ সৃষ্টি করে, সেই তরঙ্গ যখন আমরা ডিটেক্ট করার চেষ্টা করি, তখন ওই আমরা যে ধরনের ওয়েভ ফাংশন পাই, মানে যে ধরনের কার্ভ পাই, তার উপর ডিপেন্ড করে। এস এর ক্ষেত্রে খুবই তীক্ষ্ণ একটা ওয়েভ পাওয়া যায়, এরকম আর কি। তোমাদেরকে আগে একদিন দেখাইছিলাম, এরকম শার্প একটা ওয়েভ পাই আমরা। তো এই জন্য এস মানে হচ্ছে শার্প বুঝায়, পি মানে হচ্ছে কি বুঝায়? পি মানে প্রিন্সিপাল বুঝায়, ডি মানে ডিফিউজ বুঝায়, মানে বিস্তৃত, তল বরাবর ছড়ানো, আর এফ তে কি বুঝায়? এফ তে হচ্ছে ফান্ডামেন্টাল বুঝায়। তো এই নামগুলো বুঝতে গেলে তোমাদের অনেক ভালো ম্যাথমেটিক্স জানা লাগবে, খুব হায়ার লেভেলের অনেক ভালো ম্যাথমেটিক্স জানা লাগবে। আপাতত আমরা নামগুলো জানবো, পরের কারণগুলো জানবো। তো এরপরে জি এইচ আই জে কে যেগুলো আছে সেগুলো এখন অবজার্ভ করা যায় নাই, যার ফলে আমরা জানি না ওগুলো শেপ কেমন বা শেপ ফাংশন কেমন, যার ফলে আমরা নাম দিতে পারতেছি না, বুঝছো? তো এগুলোকে জাস্ট অ্যালফাবেটিক্যালি দিয়ে রাখছি। যেমন ধরো তোমরা পর্যায় সারণী যদি দেখো আমাদের আমলের বই,
তখন দেখবা যে লাস্টের দিকে যে মৌলগুলো আছে ওগুলোর কোনো নাম দেওয়া ছিল না। এখন যেমন আমরা জানি টেনেসাইন, অর্গানেসান, এই টাইপের মৌলগুলো একেবারে নিচে, ওই তখন না ওই নাম দেওয়া ছিল না। তখন কি দেওয়া ছিল জানো? এরকম লেখা ছিল ইউ ইউ ও, ইউ ইউ বি, ইউ ইউ টি। তো আমরা ইয়ার কি করে বলতাম উব, উত, উও, এরকম আর কি। বুঝছো না? এগুলো কেন বলতাম? কারণ হচ্ছে তখনও এই মৌলগুলো আনডিসকভার্ড ছিল, অনাবিষ্কৃত ছিল, আবিষ্কার হয় নাই যে মৌলগুলো কারা। তো যার ফলে নাম দেওয়া যাচ্ছিল না। হ্যাঁ, তো আমরা এরকম পড়তাম যে উত, উস, উব, উও। হ্যাঁ, তো এখন এগুলোর নাম দেওয়া হয়েছে। তো একইভাবে এসপিডি পর্যন্ত আমরা যাইতে পারছি, এফ পর্যন্ত যাইতে পারছি, পরের গুলাতে আর যাইতে পারি না। এখন অত বড় মৌল পাওয়া যায় না, যার ফলে আমরা ওগুলোর নাম জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে দিয়ে দিয়ে রাখছি। পরে যখন তোমরা আবিষ্কার করবে তখন আমরা ওটার নাম দিব। ঠিক আছে, সিস্টেম হচ্ছে এটা আর কি। আচ্ছা, এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে এন এর মানের জন্য, বিভিন্ন এন এর মানের জন্য এল এর মানগুলো বাইর করব। যদি কখনো এন ইকুয়াল টু 1 হয়, এর মানে তোমরা কি বুঝো বলো তো? অর্থাৎ প্রথম শক্তি স্তরে, প্রথম শক্তি স্তরে আমাকে একটু বলো এল এর মান কত হবে? এল এর মান সবসময় শুরু হয় শূন্য দিয়ে। শূন্যতে যেহেতু আর যাইতে পারতেছে না, কেন? এল এর মানের লিমিট কত? এন মাইনাস ওয়ান পর্যন্ত। সো এন মাইনাস ওয়ান মানে কি? ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, মানে যেখানে শুরু ওখানেই শেষ। বুঝতে পারছো? এখন এল দিয়ে কি বুঝায় একটু মনে করে দেখো তো। এল দিয়ে কি বুঝায়? উপশক্তি স্তর বুঝায়। তাহলে কি কোনো উপশক্তি স্তর আছে? তাহলে উপশক্তি স্তর নাই, তাই তো নাকি? উপশক্তি স্তর কয়টা বলেন তো? আছে একটা, ওই জিরো কিন্তু একটা নাম্বার। ভালো করে বুঝো, জিরো কিন্তু একটা নাম্বার। মানে ব্যাপারটা কি, একটা রুমের সামনে নরমালি আমরা দেখি কি 1 নাম্বার রুম, 2 নাম্বার রুম, এরকম নাম্বার লেখা আছে। কিন্তু কোন রুমের সামনে যদি লেখা থাকে জিরো, তার মানে কি ওখানে কোনো রুম নাই? আছে রে বাবা, ওইখানে কাউন্টিং শুরু হয়েছে জিরো দিয়ে। বুঝছো? তাহলে এখন এল ইকুয়াল টু জিরো, এই কথার মানে তোমরা কি বুঝো ফিজিক্যালি? হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর। এই কারণে আমরা যখন ইলেকট্রন বিন্যাস লিখি তখন এভাবে লিখি, ওয়ান লেখার পরে এস লিখি। ওয়ান 1 নাম্বার শক্তি স্তরে, এস উপশক্তি স্তর আছে। 1 নাম্বার শক্তি স্তরে পি বলে কোনো উপশক্তি স্তর নাই। এটা লেখা মাত্র দেখবা তোমার পিঠের উপরে কোত্থেকে জানি গায়েবী কিল পড়বে, ধূপধাপ করে কিল দিবে তোমারে। আমার কথা বুঝছো? তোমার পিঠের উপরে ধূপধাপ করে গায়েবী কিল পড়বে। ওয়ান পি বলে কিছু নাই। 1 নাম্বার শক্তির স্তরে যে শুধু একটাই উপশক্তি স্তর আছে, তার প্রমাণ হচ্ছে এটা, ম্যাথমেটিক্যাল প্রমাণ হচ্ছে এটা। তো এটাকে একটা ব্র্যাকেট দিয়ে একটা বাক্স করে রাখো যে পুরো জিনিসটা হিসাব করছি আমরা প্রথম শক্তি স্তরের জন্য। এবার দেখো তো, আমরা সেম হিসাবটা করতেছি কার জন্য? দ্বিতীয় শক্তি স্তরের জন্য। তাহলে চলো করি একটু দ্বিতীয় শক্তি স্তরের জন্য কি হবে। সেটা হচ্ছে দেখো, n ইকুয়াল টু 2 হলে তার মানে কি? অর্থাৎ কোথায়? দ্বিতীয় শক্তি স্তরে। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে এল এর মান কত হবে? শুরু হবে শূন্য দিয়ে, শেষ হবে কোথায়? n মাইনাস ওয়ানে। তো n এর মান তো 2, 2 মাইনাস 1 মানে কত? 1। তার মানে উপশক্তি স্তর কয়টা? তার মানে হচ্ছে উপশক্তি স্তর কয়টা বলেন? 2টি না? জিরো একটা উপশক্তি স্তর, ওয়ান একটা উপশক্তি স্তর। এবং এদেরকে কি বলে? এল ইকুয়াল টু জিরো হওয়ার মানেই হচ্ছে, আমরা লিখে আসছিলাম একটু আগে, এল ইকুয়াল টু জিরো হওয়ার মানে এস উপশক্তি স্তর, এল ইকুয়াল টু 1 হওয়ার মানে হচ্ছে পি উপশক্তি স্তর। তাহলে এল ইকুয়াল টু জিরো কে আমরা লিখবো এস উপশক্তি স্তর, এল ইকুয়াল টু জিরো কে আমরা লিখবো এস উপশক্তি স্তর। তারপরে এল ইকুয়াল টু 1 হওয়ার মানে হচ্ছে লিখবো পি উপশক্তি স্তর। অর্থাৎ আমরা যখন ইলেকট্রন বিন্যাস লিখবো তখন আমরা এইভাবে লিখবো যে দ্বিতীয় শক্তি স্তরে এস উপশক্তি স্তর আছে। দ্বিতীয় শক্তি স্তরে দেখে শুনে লেখো, কেউ কিল টিল না দিয়ে বসে। না, কিল তো পড়ে নাই। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আর একটা লিখি, হ্যাঁ, 2d। লেখা মাত্র দেখবা ফিডের উপরে কিল পড়তেছে রে বাবা। তার কারণ দ্বিতীয় শক্তি স্তরে কোনো ডি উপশক্তি স্তর নাই, এখানে প্রমাণ করে দেখা যাচ্ছে। উফ, বুঝছস? এইটা আর একটা বাক্স করে রাখো, যেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের হিসাব নিকাশ। এবার দেখো একইভাবে আমরা যদি একটু তৃতীয় শক্তি স্তরের হিসাব নিকাশ করি, আমরা যদি একটু তৃতীয় শক্তি স্তরের হিসাব নিকাশ করি তাহলে কেমন আসবে? এখানে বসায় দেই, সহজ হবে। সরি, লক। হ্যাঁ, পুরোটাকে নিয়ে যে যাচ্ছে না। আচ্ছা, যাওয়া লাগবে না। দেখো,
এল ইকুয়াল টু এখন কত হবে আমাদের 3 হলে, এল ইকুয়াল টু 3 হলে। ও নাইস, কি রে ভাই হয় না কেন? আচ্ছা লিখে ফেলি, n ইকুয়াল টু যদি 3 হয়, কালা জাদু হইল না, অর্থাৎ কোন উপশক্তি স্তরে, কোন শক্তি স্তরে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে এল ইকুয়াল টু কত, 0 হবে, 1 হবে আর 2 হবে। তার মানে উপশক্তি স্তর থাকবে কয়টা? উপশক্তি স্তর এটা থাকবে 3টি, উপশক্তি স্তর থাকবে 3টি। তাদের নাম কি কি? এল ইকুয়াল টু 0 কে আমরা লিখি এস উপশক্তি স্তর, এটাকে আমরা লিখি পি উপশক্তি স্তর, এটাকে আমরা লিখি ডি উপশক্তি স্তর। উপশক্তি স্তর থাকবে 3টা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যখন লিখবো তখন কি লিখবো? তৃতীয় শক্তি স্তরে এস উপশক্তি স্তর ছিল, তৃতীয় শক্তি স্তরে পি উপশক্তি স্তর ছিল, পিঠ দেখনীয়, পিঠ সাবধান। তৃতীয় শক্তি স্তরে ডি উপশক্তি স্তর ছিল, এটা লেখার পরে কি লিখবা? তৃতীয় শক্তি স্তরে আরেকটা লিখি, একটু এক লেখা মাত্রই পিঠের উপরে কিল, কিল ফুটতেছে, তাল ফুটতেছে, একদম ধুমাধুম তাল ফুটতেছে। তুই কই পাইছিস, কই পাইছিস বল? তৃতীয় শক্তি স্তরে থাকে তো শুধু এসপিডি উপশক্তি স্তর। উফ যন্ত্রণা। চতুর্থ শক্তি স্তরটা আর করলাম না। তাহলে এবার বলো তো আমাকে একটু, বলো তো বন্ধু, সেটা হলো, বলো এন তম শক্তি স্তরে, বলেন এন তম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা থাকে বলেন? কয়টি? ড্যাশ টি। বলো কত হবে? n-1 না? অশিক্ষিত। দেখো তো, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটা, দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টা, তৃতীয় শক্তি স্তর উপশক্তি স্তর 3টা। তাহলে কয়টা হবে বলেন তো? এনটি। n-1টি না, কিন্তু n-1টি না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখো। বুঝেছো? এন সংখ্যক, এন তম শক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে হচ্ছে এনটি। আচ্ছা এইবার আসো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম এর এম দিয়ে প্রকাশ করে, যেটা আসলে কি নির্দেশ করে? উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস, 3D ওরিয়েন্টেশন অফ দ্যাট অরবিটাল। দেখো খেয়াল করে, সেটা হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম, এই যে ধরো চাকতির সরি ডাম্বেলের মতো করে ঘুরতেছে, এই ডাম্বেলের মতো করে যদি আমাদের এমন হয়, এটা একটু কপি করে নিয়ে যাই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। এই যে ধরো ওকে, ডাম্বেলের মতো করে ঘুরতেছে, কিন্তু ডাম্বেলের মতো করে এরকম খাড়া ডিরেকশনে ঘুরতেছে, মানে ওরিয়েন্টেশন আলাদা। ওরিয়েন্টেশন বুঝো, দিক বিন্যাস, কোন ডিরেকশনে আছে। আমাকে একটু বলো তো, আমি এখন সবগুলো আঙ্গুল যেভাবে রাখছি, আমার এই 5টা আঙ্গুলের ওরিয়েন্টেশন কি একই নাকি আলাদা, বলতে পারবা? ওরিয়েন্টেশন মানে কি? একই। তোমরা যখন নামাজ পড়তে দাঁড়াও তখন একটা সারিতে যে মানুষগুলো দাঁড়ায় তাদের সবার ওরিয়েন্টেশন একই থাকে। মানে ওরিয়েন্টেশন বলতে ডিরেকশনটা কি, সবাই পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছে, তাই না? নাকি কেউ উত্তর দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে? তা তো আর হয় না। সো ওরিয়েন্টেশন হচ্ছে দিক বিন্যাস, ডাইরেকশনটা কি। সো আমার এই 5টা আঙ্গুলের ওরিয়েন্টেশন একই। এবার বলো তো, আমি যদি 5টা আঙ্গুল এরকম করি তাহলে ওরিয়েন্টেশন কি একই আছে নাকি নাই? বলেন। নাই তো, ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে। এ যাইতেছে ওদিকে, ওই যে দিকে, এ যাইতেছে খাড়া উপরের দিকে, এ যাইতেছে আবার একটু বামের দিকে, এক একজন এক এক দিকে। তাহলে দেখো, এই যে ব্লু কালারের যে ব্যাপারটা, যে উপশক্তি স্তর, এই পিঙ্ক কালারের উপশক্তি স্তর কিন্তু একই, দেখতে পাচ্ছ? মানে দুইজনই ডাম্বেলের মতো ঘুরতেছে, তার মানে বলবো দুইজনকেই একই উপশক্তি স্তরে আছে, কিন্তু ওরিয়েন্টেশন আলাদা বলে বলা লাগবে এইটা একটা অরবিটাল, ওইটা আরেকটা অরবিটাল। তোরা কি বুঝছস আমার কথা? দুইটাই পি টাইপের উপশক্তি স্তর, কিন্তু একজনের ডিরেকশন একটা, আরেকজনের ডিরেকশন একটা, তার মানে উপশক্তি স্তর একই কিন্তু ওরিয়েন্টেশন আলাদা। এটাকে আমরা বলি অরবিটাল আলাদা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে, দেখো উপশক্তি স্তরে ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে, সেই উপশক্তি স্তরে ত্রিমাত্রিক দিকবিন্যাসকে আমরা কি বলি বলতো? অরবিটাল নির্দেশ করে। দিস আর নাথিং বাট অরবিটাল নির্দেশ করে। খুব গুরুত্বপূর্ণ কথা যে এম এর মান দিয়ে আসলে কি ইন্ডিকেট করে? অরবিটাল ইন্ডিকেট করে। আচ্ছা, একজন বলতেছে মাতার উপর দিয়া যায়, মাতা, এম এ টি এ, মাতা,
যাদের মাথার উপর দিয়ে যায় তারা উঠি দাঁড়াও। ধরো তুমি এখানে বসেছিলে, তুমি এখানে বসে বসে শিখর ক্লাস করতেছো, তোমার সামনে এই যে তোমার মোবাইল ফোন, এইখানে তোমার টেবিল। তো তোমার মাথার উপর দিয়া যদি যায়, এখান দিয়ে যাচ্ছে নলেজ গুলো, এই যে নলেজ গুলো এখান থেকে বের হয়ে উপর দিয়ে চলে যাচ্ছে যদি হয়, তাহলে তুমি যে কাজটা করবা, তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি উঠে দাঁড়াও। তুমি এই যে বসেছিলা, বসা থেকে তুমি উঠে দাঁড়াও। যদি উঠে দাঁড়াইতে পারো তখন দেখবা তোমার সব ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার, তুমি এই যে উঠে দাঁড়াবা, এই যে তুমি উঠে দাঁড়ালে এরকম চেহারা দেখা যাবে। তোমার হাত যদিও কোমর থেকে বেশি, তুমি একটা পেঙ্গুইন, কিন্তু তখন দেখবা মাথার মধ্যে সব ঢুকতেছে, মাথা মাথার মধ্যে ঢুকবে। ঠিক আছে। আচ্ছা, সো এখন ঘটনা হইতেছে যেটা, মানের সীমানা কত হয়, মাইনাস এল থেকে শূন্য করে, শূন্য সহ প্লাস এল পর্যন্ত। এটা আমরা একটু দেখি কি হয়, চলো। ধরো এল ইকুয়াল টু শূন্য এর জন্য, এল ইকুয়াল টু শূন্য হলে, বলেন এল ইকুয়াল টু শূন্য হলে কথাটার মানে কি, আপনারা কি বোঝেন, এল ইকুয়াল টু জিরো মানে কি বলো। এল ইকুয়াল টু জিরো হলে মানে হচ্ছে এস উপশক্তি স্তরে, এস উপশক্তি স্তরে এম এর মান কত হবে, মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত, মানে মাইনাস জিরো থেকে জিরো সহ প্লাস জিরো পর্যন্ত। মাইনাস জিরো প্লাস জিরো মানে তো সবই জিরো। তার মানে হচ্ছে অরবিটাল কয়টা, তার মানে হলো অতএব অরবিটাল কয়টা বলেন তো, নাই নাকি, অরবিটাল কিন্তু আছে, অরবিটাল কয়টা, একটা, একটি। এবং ওই অরবিটালটাকে কি বলে জানো নাকি, ওই অরবিটালটাকে বলে হচ্ছে এস উপশক্তি স্তরের অরবিটাল, যেহেতু এস উপশক্তি স্তর অরবিটাল, এটাকে বলে এস অরবিটাল, এটাকে বলে হচ্ছে এস অরবিটাল। বুঝছো, আমি জানি তোমরা অনেকে রাগ করতেছো, এই তুই এই মাত্র বললি যে এস হচ্ছে উপশক্তি স্তর, পি হচ্ছে উপশক্তি স্তর, ডি হচ্ছে উপশক্তি স্তর, তুই এখন বলছিস যে এস হচ্ছে অরবিটাল। তোকে তো মারি ফেলা দরকার, দরকার কিনা বল। অবশ্যই দরকার, একটু ধৈর্য, আসবো, আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে। ধন্যবাদ। দেখো, এটাকে একটা বাক্স করে রাখি দিয়ে চলে যাও, চলে আসো এখান থেকে তাড়াতাড়ি। দেখো পরেরটা, দেখো এল ইকুয়াল টু যদি তোমার ওয়ান হয়, এল ইকুয়াল টু ওয়ান হলে, অর্থাৎ কোথায় বলো তো, এল ইকুয়াল টু ওয়ান হওয়ার মানে কি, পি উপশক্তি স্তরে না, পি উপশক্তি স্তরে, পি উপশক্তি স্তরে এম এর মানটা কত হবে, মাইনাস ওয়ান হবে, জিরো হবে, প্লাস ওয়ান হবে। কেন হবে, অনেকে মাথা চুলকাইতেছে। তোমাদের কি মনে আছে যে এম এর মান কেমনে বের করে, মাইনাস এল জিরো প্লাস এল, মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল পর্যন্ত, তাহলে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান হবে। তাহলে এখানে অরবিটাল আসলে কয়টা বলেন তো, এখানে অরবিটাল কয়টা বলো। এইখানে অরবিটাল থাকবে হইতেছে তিনটি, এই যে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান। সেই অরবিটাল গুলোর নাম কি কি আমরা একটু দেখে আসি। যেহেতু পি উপশক্তি স্তরের অরবিটাল, এটা ছিল এস উপশক্তি স্তর অরবিটাল, পি উপশক্তি স্তর অরবিটাল হচ্ছে এগুলা, তাহলে এগুলোর নামের মধ্যে একটা পি থাকলে ভালো হয়। এটাকে আমরা বলি পি এক্স অরবিটাল, সংক্ষেপে ও আর বি। এটাকে আমরা বলবো পি ওয়াই অর, সরি কি লিখলাম, এটা কি অক্ষর, পি ওয়াই অরবিটাল। এটাকে আমরা বলবো পি জেড অরবিটাল। তোমরা কি বুঝেছো আমার কথা, পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল। আচ্ছা, আর একটা বাক্স করা থাকলো, এবার লাস্ট একটা করে আসি। সেটা হলো ধরো তোমার আছে হলো এল ইকুয়াল টু টু হলে, অর্থাৎ বলতো কোন উপশক্তি স্তরে, অর্থাৎ ডি উপশক্তি স্তরে, শক্তি স্তরে, ডি উপশক্তি স্তরে এম ইকুয়াল টু কত হবে, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু। তার কারণটা কি, তোমার কি ছিল এগুলা, কথা ছিল মাইনাস এল হতে শূন্য সহ প্লাস এল পর্যন্ত যাব আমরা, তাই না, তো ওই জিনিসটাই গেছি। ওকে, তাহলে এখানে আমাদের উপর, সরি, অরবিটাল পাচ্ছি কয়টা, অরবিটাল পাঁচটি, অরবিটাল পাওয়া যাচ্ছে পাঁচটা। সেই অরবিটাল গুলোর নাম কি কি আমরা একটু লিখি। এইটাকে বলবো আমরা ডি উপশক্তি স্তর অরবিটাল, যেহেতু এটাকে বলবো ডি এক্স ওয়াই অরবিটাল, এটাকে বলবো ডি ওয়াই জেড অরবিটাল, এটাকে বলবো ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, জেড এক্স অরবিটাল,
এটাকে বলি আমরা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল, এইটাকে বলি আমরা ডি জেড স্কোয়ার অরবিটাল। খেয়াল রেখো এই সবগুলা কিন্তু অরবিটাল, বুঝিয়াছো? আচ্ছা, সো এখন একটা প্রশ্ন রয়েই গেল মনের মধ্যে, আপনি তো ক্লিয়ারই করলেন না যে পি উপশক্তি স্তর অরবিটাল হলে পি এক্স পি ওয়াই পি জেড অরবিটাল বলে, ডি উপশক্তি স্তর অরবিটাল হলে ডি এক্স ওয়াই অরবিটাল, ডি ওয়াই জেড অরবিটাল, ডি জেড এক্স অরবিটাল এরকম বলে। এস উপশক্তি স্তর অরবিটালকে কেন এস অরবিটাল বলে? তার আনসারটা হচ্ছে এস উপশক্তি স্তরে একাধিক অরবিটাল থাকে না, অরবিটাল একটাই। সো ইউ ডোন্ট নিড টু মেনশন এনিথিং। আমার কথা বুঝছো? যে এস এক্স নাকি এস ওয়াই নাকি এস জেড, এটা গোল একটা জিনিস। এস অরবিটাল, এস উপশক্তি স্তর মানেই একটাই অরবিটাল, সেটা গোল। সো এখানে এক্স ওয়াই জেড বলার কোনো দরকার নাই। এইখানে কেন এক্স ওয়াই জেড বলি? কারণ এই অরবিটাল গুলো পরস্পর সমকোণে থাকে বলে দেখা যায়। পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটা জিনিস আছে, এইগুলোকে আমাদের দেখতে পারফেক্টলি তোমাদের ইয়ার মতো লাগে, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার তিনটা অক্ষের মতো লাগে। দ্যাটস আমরা এই নামে ডাকি। এইটাকে কেন এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স নামে ডাকে? কারণ হচ্ছে এই অরবিটাল গুলো দেখা যায় তলের উপরে বিস্তৃত। এক্স ওয়াই তলে আছে, নাহলে ওয়াই জেড তলে আছে, নাহলে জেড এক্স তলে আছে, এরকম তল বরাবর বিস্তৃত একটা জিনিস। আমরা একটু পরে ছবি দেখাচ্ছি। সো ওই কারণে নামগুলো এরকম দেওয়া হয়েছে। এই নামগুলো দেওয়া কিন্তু বেহুদা না, বেহুদা বুঝো, কোনো কারণ নাই তা কিন্তু না, ঠিক আছে? এবার তোমরা তাহলে একটু গেস করো তো এবার তাহলে একটু গেস করো তো যে তোমার n ইকুয়াল টু, সরি n ইকুয়াল টু না, l ইকুয়াল টু, সরি l ইকুয়াল টু যদি তোমার হইতো 3, l ইকুয়াল টু 3 হইলে m এর মানটা কেমন আসতো? -3, -2, -1, 0, +1, +2, +3। 7টা অরবিটাল আসছে, 7টা অরবিটাল, তাই না? এখন ঘটনা হচ্ছে এই অরবিটাল গুলোর নাম কেমন হবে, খেয়াল করে দেখো। এই অরবিটাল গুলোর নাম ছিল এক্স ওয়াই জেড, অর্থাৎ পাওয়ারে 1 করে। তোমরা কি টের পাচ্ছ এখানে পাওয়ার কত করে? এক্স আর ওয়াই দুইটা চলক আছে, সো দুইটা চলকের যোগফল কত হয়? 2 হয়। ওয়াই জেড দুইজনের চলকে পাওয়ারে 1 আছে, সো এই দুইটা পাওয়ার হবে যোগফল 2। এখানে পাওয়ারের যোগফল 2, এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে ওটাও তো দ্বিঘাত 2, জেড স্কয়ার দ্বিঘাত 2। এদের পাওয়ার গুলো যদি যোগ করো তাহলে যোগফল আসবে হচ্ছে 3, এরকম আর কি। তাহলে এখন দেখো তোমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে আমার, সেটা হলো আমাকে একটু বলো যে এই যে তুমি লেখলা এল ইকুয়াল টু 2 হলে, অর্থাৎ দ্বিতীয়, সরি ডি উপশক্তি স্তরে, এটা কোন শক্তি স্তরে ডি উপশক্তি স্তর বলো তো? এটা কি 3D না 4D না 5D? কার জন্য হিসাব করা হয়েছে বলেন? এই জিনিসটা ডি উপশক্তি স্তরে অরবিটাল যে কয়টা থাকবে, এটা কোন ডি এর জন্য হিসাব করা হয়েছে? 3D না 4D না 5D বলো? 3D। আচ্ছা, এটা আসলে কোনো ডিফাইন্ড না। 3D হোক আর 4D হোক আর 5D হোক, যে কোনো ডি এর জন্যই এই ঘটনা ঘটবে। এটা হচ্ছে কথা, যে কোনো ডি এর জন্য এই ঘটনা ঘটবে। কারণ এখানে আমরা কোনো কিছু মেনশন করি নাই। ডি উপশক্তি স্তর হইলেই তার অরবিটাল থাকবে এই কয়টা। বলো তো এটা কোন পি? এটা কি 2p না 3p? এখানে যে বলছে পি উপশক্তি স্তর হলে অরবিটাল এই তিনটা থাকবে, এখানে কোন পি? এটা যে কোনো পি, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এইবার দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে কে আবিষ্কার করছে, হ্যান ত্যান অমুক তমুক, উলেনবেক আর হচ্ছে গুডস্মিথ, এদের নাম পরীক্ষা আসে এই জন্য দেওয়া হয়েছে। তো এই ভদ্রলোক আবার মেলা কাজ করছে এটা নিয়ে। স্পিন যে ঘটে, স্পিনিং যে ঘটে সেটার আবিষ্কারক, মানে এখানে যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, ম্যাগনেটিক পোল তৈরি হয়, সেই জিনিসগুলো আর কি। সো স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে কথা বলে তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি। এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় অথবা এম এস দিয়েও কিন্তু করা হয়, যে এম লেখার পরে এস। ওকে, ম্যাগনেটিক স্পিন বোঝানোর জন্য আর কি, যে স্পিনিং এর কারণে ম্যাগনেটিক পোল সৃষ্টি হয়। তো ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে, নিজের অক্ষের উপরে ঘূর্ণনের দিক, ইলেকট্রনের নিজের অক্ষের উপরে ঘূর্ণনের দিক। বুঝো না, ভাইবো না যে ওই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ডানে ঘোরে একটা বামে ঘোরে, তা না, কিন্তু নিজের অক্ষের উপরে ঘূর্ণনের দিক প্রকাশ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা নির্ভরশীলতা কার উপরে? কার উপর নির্ভর করে না। মানে মান কেমন হবে? একটা হবে হচ্ছে +12, একটা হবে হচ্ছে -12। তো আমরা নরমালি যে কাজটা করি, যে একটা অরবিটালে যে ইলেকট্রন দুইটা আছে, এটা বাংলাদেশি সিস্টেম আর কি, এটা এরকম কোনো দিক নির্দেশনা নাই যে এরকম হওয়াই লাগবে। এটা বাংলাদেশে যেটা করে, প্রথম ইলেকট্রনটা যেটা আপ স্পিনে দেয়, পরেরটা ডাউন স্পিনে দেয়, দুইটা বাধ্য করে। এটা আসলে যে কোনো স্পিনেই থাকতে পারে। এবং প্রথম যে ইলেকট্রনটা, তার স্পিন আমরা ধরে নেই হচ্ছে +12, আর পরেরটাকে ধরে নেই আমরা হচ্ছে -12। এখন এটা কেন ধরি প্লাস আর মাইনাসের? কারণটা খুবই সহজ। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে একরকম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে আমরা আরেক রকম বলবো, প্লাস আর মাইনাস, সেটা তো বুঝছি। এখন হাফ কেন? সেই হাফ হওয়ার কারণটা হচ্ছে, শোনো, নিয়মটা হলো এই ইলেকট্রন দুইটার প্রথমটা যে সবসময় আপ স্পিনে থাকবে এমন কোনো কথা নাই, এটা ডাউন স্পিনেও থাকতে পারে। তখন নিয়মটা হচ্ছে ওই মুহূর্তে পাশের যে ইলেকট্রনটা সেটা থাকবে উল্টা স্পিনে। অর্থাৎ কোন একটা মোমেন্টে ধরো এইটা আপ এটা ডাউন। আচ্ছা, ধরো এই যে কলম দিয়ে দেখেন, মার্কার আছে আমার কাছে, এই যে দেখেন এইভাবে থাকে, একটা আপ স্পিনে থাকলে একটা ডাউন স্পিনে থাকে।
তো যখন পোল শিফট করা দরকার হয় তখন দেখছো কি হয়েছে, একজন আপে চলে গেলে তাহলে আরেকজন তাহলে ডাউনে চলে যাবে। আবার যদি শিফট করা দরকার হয় তাহলে একজন উল্টাইলে আরেকজন উল্টাবে, ইনস্ট্যান্ট উল্টানি ঘটবে। তাহলে এখন ঘটনা হচ্ছে, তোরা একটু আমাকে বল যে আমরা যদি একটা কাজ করি, ধরে নে কোন একটা রুমের মধ্যে কোন একটা অরবিটারের মধ্যে তুই ঢুকছিস, ঢুকে দেখলি প্রথম ইলেকট্রনটা না এরকম উপরের দিকে আছে, উপর নিচে বলে তো কিছু নাই, মানে কোন একটা ম্যাগনেটিক পোল তৈরি করছে যার কারণে আমরা প্লাস বলি। এখন এটা কি তুমি শিওর যে ও প্লাসই থাকবে সারা জীবন? বলো তো। তুমি একটু আগে দেখে আসছো যে সে প্লাস স্পিনে ছিল, 10 মিনিট পরে যখন তার কাছে চিঠিটা পৌঁছাবে সে তো সারা জীবন প্লাস থাকবে না, সে তো মাইনাসও হইতে পারে। সো টেল মি নাও, তাকে যে তুমি প্লাস বলে অ্যাড্রেসটা লিখে দিলে সে প্লাস আকারে থাকবে, সেই প্রবাবিলিটি কত বলো তো? সে যে প্লাস আকারেই থাকবে এই প্রবাবিলিটি কত? 50%, হাফ। তাহলে আমার কি বলা উচিত জানো, ও যে প্লাস বলছি এই প্লাসটা তার প্রবাবিলিটি হচ্ছে হাফ। তোরা আমার কথা বুঝোস নাই? এই বলদের তুমি দেখে আসছো একটাকে মাইনাস, ও মাইনাসের প্রবাবিলিটি কত, ও যে মাইনাস আকারে থাকবে সেই প্রবাবিলিটি কত বলেন তো? হাফ। এখনো বগো নাই? বগেছো? দেখি কে কে বগে। তুমি যে এই জিনিসটা বুগবা, বুগার বুগার প্রবাবিলিটি, প্রবাবিলিটি LITY বা সম্ভাবিলিটি, বুগার প্রবাবিলিটি হাফ। সো বগলে প্লাস আর না বগলে মাইনাস। এখন তুমি যে বগেছো এটা আমি বুঝলাম প্লাস দিয়ে, এখন সেই প্রবাবিলিটি হইতেছে হাফ, এই জন্য বলে প্লাস হাফ। তোমরা কি আমার কথা বুঝো? বগেছো? প্রবাবিলিটি চিন্তা করো, প্রবাবিলিটি, থিঙ্ক প্রবাবিলিটি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই ক্লাস এখানেই শেষ হচ্ছে, আমরা পরের ক্লাস শুরু করব ঠিক 6টায়। চলে আসো আজকে, এখন 5 মিনিট আগেই ছেড়ে দিলাম, অনেকে কোন ওয়াক্তের নামাজের জন্য জানি কান্নাকাটি করতেছে, মাগরিব মনে হয়। সো ঠিক আছে, পরের ক্লাসে আসো, তখন দেখবা যে এটার ব্যবহারটা কোথায়, এটার ইউজটা কোথায়। ঠিক আছে, টাটা।